আসসালামু আলাইকুম। আমি সুমন লানুদ সুমনের সাথে আজকে আমাদের শততম রোজা, শততম ক্লাস। আজকে আমরা শিখব দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে মজুদ সংরক্ষণ হিসাব। এই অধ্যায়ের মধ্যে টোটাল 4টা টপিক আছে। একটা আছে ফিফো, একটা আছে লিফো, একটা আছে ভারযুক্ত গড়, একটা আছে সরল গড়। কিন্তু আমরা 2020 সালের পরে 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, এই আমরা যারা 2024 সালে পরীক্ষা দিব এবং 25 সালেও যারা পরীক্ষা দিবে তাদের সংক্ষিপ্ত সিলেবাস। এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আমাদের 4টা নিয়মের মধ্যে 2টা নিয়ম আছে। একটা আছে ফিফো আর একটা আছে ভারযুক্ত গড়। ফিফো এবং লিফো কি? এই অধ্যায়ের ফিফোর ফুল মিনিং হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট আর লিফোর ফুল মিনিং হলো লাস্ট ইন ফার্স্ট আউট। আমাদের লিফোটা বর্তমানে 2024 সালে সংক্ষিপ্ত সিলেবাসে নাই, তাই আমরা ফিফোটা মূলত শিখবো আর ভারযুক্ত গড়টা শিখবো। তার আগে আমি একটু গল্পের আকারে আমি কিভাবে অঙ্কটা করব তার একটু আলোচনা করি। ধরেন আমি একজন পাউরুটির দোকানদার, যেটা আমি চা দোকানদার, মনে করেন চা বিক্রি করি, সেখানে পাউরুটি থাকবে। ধরেন আমার দোকানে পরিমাণে মনে করেন পরিমাণে এবং দর, পরিমাণে মনে করেন 10টা রুটি আছে, এক একটা রুটির দাম হলো 5 টাকা। যদি 10টা রুটি থাকে, একটা রুটির দাম 5 টাকা, তাহলে কত টাকা রুটি আছে? 50 টাকা। তার মানে পরিমাণ আছে 10টা আর রুটি হচ্ছে এক একটা রুটির দাম 5 টাকা, মোট 50 টাকা রুটি আছে। এটা ধরেন গতকালকে রুটি। আজকে সকালবেলা আবার মনে করেন 20টা রুটি রাখছে, একটা রুটির দাম 6 টাকা, তাহলে কত টাকা রুটি আছে? 120 টাকা। এটা গতকালকে রুটি, এটা আজকে রুটি। আমি দোকানদার হিসেবে কোনো ব্যক্তি এসে যদি বলে ভাই আমাকে 5টা রুটি দেন, আমি দোকানদার হিসেবে আমি কিন্তু সবসময় চেষ্টা করব গতকালকে রুটিটা বিক্রি করার জন্য, আমি দোকানদার হিসেবে। কিন্তু যদি বলে অঙ্কের দিক দিয়ে যদি বলে ফিফো পদ্ধতিতে বিক্রি করতে বলে, তখন ইচ্ছা করলেও আমি নিচেরটা বিক্রি করতে পারবো না। তাহলে আমার ফিফো পদ্ধতিতে, মানে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে প্রথমটা শেষ করবো, দরকার হলে নিচেরটা যাবো। এখন যদি কখনো লিফো পদ্ধতিতে বিক্রি করতে বলে, তার মানে ইচ্ছা করলে আমি উপরের পণ্যটা আগে বিক্রি করতে পারবো না। মানে বাস্তব জীবনে আমরা সবসময় চেষ্টা করি আগের পণ্যগুলো শেষ করা, এর নাম হচ্ছে ফিফো পদ্ধতি। এখন মনে করেন আমার দোকানে আইসে একজন আমাকে বললো ফিফো পদ্ধতিতে অঙ্ক করতে বলছে। ধরেন ফিফো পদ্ধতিতে এখন আমাদের রুটি বিক্রি করবো, আইসে বললো ভাই আমাকে 8টা রুটি দেন, আমি কি একবারে দিতে পারবো? এই জিনিসটা খালি শুধু মাথা রাখলে যাবে। মাত্র 1 মিনিটের একটু মাথাটা ঠান্ডা করবেন, গল্পটা এতটুকু শুনলেই আপনার অধ্যায়টা ইজি ভাবে শিখতে পারবেন। মনে করেন আমার দোকানে কোনো একজন ব্যক্তি বসে আইসে বললো ভাই আমাকে 8টা রুটি দেন, আমি কিন্তু একবারে প্রথম প্যাকেট থেকে 8টা দিতে পারবো। কারণ কি ভাই, আমার প্রথম প্যাকেটে 10টা রুটি আছে। এখন তার মানে কি, যখনই আমরা পণ্য বিক্রি করব তখন আমি আমার দোকানের দিকে তাকাবো বা আমার ওই রুটির প্যাকেটের দিকে তাকাবো, আসলে ওই পরিমাণ রুটি আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সরাসরি 8x5 লিখতে পারি। তার মানে এখন ওই ব্যক্তি বা অন্য একজন ব্যক্তি এসে যদি বলে, ধরেন আমি অন্যভাবে যদি বলি ভাই আমাকে 15টা রুটি দেন, আমি কিন্তু 15টা রুটি একবারে দিতে পারবো না, মানে এক প্যাকেট থেকে দিতে পারবো না। কারণ কি, এই প্যাকেটের একটা রুটির দাম হচ্ছে আপনার 5 টাকা, এই প্যাকেটের রুটির দাম 6 টাকা। তখন আপনি কি করবেন, 15টা রুটি চালিয়ে এখান থেকে দেবেন আপনি 10টা, এখান থেকে দিবেন 10টা 5 টাকা ধরে, আর এখান থেকে নেবেন 5টা 6 টাকা ধরে। তার মানে এইটুক বুঝলেই আপনার হয়ে যাবে। যখনই আপনি যখন পণ্য বিক্রি করবেন, সবার আগে দেখবেন ওই রুটির প্যাকেটে যে ওই পরিমাণ পণ্য দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা। যদি ক্ষমতা থাকে তাহলে সরাসরি দিবেন, আর ক্ষমতা না থাকলে ভেঙে ভেঙে দিবেন। আগে উপরে প্যাকেটটা শেষ করবেন, পরে দরকার হলে নিচের প্যাকেটে আসবেন। এটা হলো আপনার ফিফো পদ্ধতি। এখন আমরা যদি এই গল্পের আলোকে আর একটু কথা বলি, যদি কখনো পণ্য কিনি, মানে যদি কখনো পণ্য কিনি, এটা আমাদের প্রাপ্তির ধর্মে। পণ্য বলতে আমরা কেনাকে আমরা কি বুঝবো? প্রাপ্তি বলবো। আর যদি পণ্য কখনো বিক্রয় করি বা ইস্যু করি, তখন আমাদের পণ্যটা নিগমন লেখা থাকতে হবে। নিগমন মানে চলে যাওয়া, মানে বিক্রয় করা, এটাকে আমরা ইস্যু বলবো। এখন আমাদের নরমাল ভাবে গুদাম ঘর বলতে আমরা কি বুঝি ভাই? যেখানে পণ্য স্টক করে রাখা হয়। অ্যাকাউন্টিং এর ভাষায় গুদাম ঘরের নাম হচ্ছে উদ্বৃত্ত, যেটা আগে থেকে থাকে। যদি কখন, তাহলে একটা ব্যাপারটা আমরা ক্লিয়ার হই, পণ্য কিনলে কোথায় আসবে? প্রাপ্তিতে। পণ্য বিক্রি করলে কোথায় আসবে? ইস্যুতে। যদি কখনো উদ্বৃত্ত 1 তারিখে, সব থেকে ইম্পর্টেন্ট কথা, 1 তারিখে যদি কখনো উদ্বৃত্ত কি ভাই, 1 তারিখে যদি কখনো উদ্বৃত্ত আর জের, তারপর প্রারম্ভিক, এই সব কথাটা লেখা থাকে, তাহলে মনে করবেন সরাসরি উদ্বৃত্তের ঘরে আসবে। আমি আবারও বলি, 1 তারিখে যদি কখনো উদ্বৃত্ত, জের, প্রারম্ভিক, এই 3টা কথা লেখা থাকে, তাহলে সরাসরি উদ্বৃত্তের ঘরে, মানে বুঝতে হবে ওটা আগে থেকেই ছিল।
যদি পণ্য কিনি আগে বসাবো প্রাপ্তির ঘরে, দেন উদ্বৃত্ততে বাড়াবো। আমি কি বলছি, বাংলায় গুদাম ঘর বলতে কি বুঝি, যেখানে আমরা পণ্য স্টক করে রাখি, পণ্য কিনলে আবার গুদাম ঘরে বাড়বে। সেম টু সেম যদি মনে করেন যে পণ্য কিনি, তাহলে আগে বসাবো প্রাপ্তিতে, আগে প্রাপ্তিতে বসাই উদ্বৃত্তে বাড়াবো, আর পণ্য বিক্রি করলে আগে ইস্যুতে বসাবো, পরে উদ্বৃত্ত থেকে কমাবো। এখন সেই তুলনায় আমরা সেই আলোকে তাহলে আমরা একটা সহজ পদ্ধতিতে একটা অঙ্ক শেখার চেষ্টা করি। তাহলে আজকে আমরা এই অধ্যায়টা 2 দিন ক্লাস নিব, আজকে এবং কালকে। আজকে আমরা ফিফোটা শিখবো। তাহলে ফিফো, তাহলে আমরা এই অঙ্কটাই আমরা ধরেন ফিফো করতেছি। প্রথম লেখা আছে 2010 সাল জানুয়ারি 1 প্রারম্ভিক উদ্বৃত্ত। ভাই আমি কি বলছি, উদ্বৃত্ত যে প্রারম্ভিক এইসব লেখা থাকলে সরাসরি উদ্বৃত্তের ঘরে আসবে। তাহলে আমরা এখন লেখা আছে কি ভাই, প্রারম্ভিক উদ্বৃত্ত 200 একক, দর প্রতি 10 টাকা। তাহলে এখানে যে যা লেখা আছে বিবরণ তাই লাগবেন। 2010 জানুয়ারি 1 তারিখ কি লাগবে ভাই, প্রারম্ভিক উদ্বৃত্ত যা লেখা আছে তাই লাগবে। প্রারম্ভিক উদ্বৃত্ত কত আছে, 200 একক আছে, 200 একক, দর প্রতি কয় টাকা, 10 টাকা। তাহলে হচ্ছে কি 2000 টাকা। এখন এই পণ্যটা কেনার জন্য আপনি কয়টা ছক নেবেন? প্রথমে নেবেন তারিখ, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত। তারিখ আর বিবরণ, প্রাপ্তি বলতে যেগুলো কিনে আনবেন, ইস্যু বলতে যেগুলো বিক্রি করবেন, উদ্বৃত্ত বলতে যেটা পণ্য কিনবেন আগে প্রাপ্তিতে বসাবেন, দেন উদ্বৃত্তে বাড়াবেন, আর পণ্য যদি বিক্রি করেন আগে ইস্যুতে বসাবেন, দেন উদ্বৃত্ত থেকে কমাবেন। এই ছকটা হচ্ছে কি তারিখ, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত। আচ্ছা, তাহলে আমি কি বলছি ভাই, যদি কখনো 1 তারিখে উদ্বৃত্ত লেখা থাকে কোথায় আসবে, সরাসরি উদ্বৃত্তের ঘরে। জেল লেখা থাকলে সরাসরি উদ্বৃত্তের ঘরে। যদি কখনো প্রারম্ভিক উদ্বৃত্ত লেখা থাকে তাও উদ্বৃত্তের ঘরে। তাহলে সহজ কথা বলতে পারি, 1 তারিখে 3টা ভাষা যদি কখনো লেখা থাকে তাহলে আমরা উদ্বৃত্তের ঘরে নিব। আমরা শেষ করলাম, এক একটা তারিখ করবেন, এটাতে দাগ দিব। দাগ না দিলে হবে, কিন্তু দাগ দিলে ভালো দেখাবে। পণ্য করায়, তাহলে আমি কি বলছি, পণ্য যদি কিনি আগে কোথায় বসাবো, প্রাপ্তিতে। এখানে যা লেখা আছে তাই লাগবে। করায় আগে কোথায় বসাবেন, প্রাপ্তিতে। 250 একক, দর প্রতি কত টাকা, 8 টাকা। 250 দর প্রতি 8, তাহলে আপনার কত টাকা হচ্ছে, 2000 টাকা। তাহলে পণ্য কিনলে আগে কোথায় বসাবো, প্রাপ্তিতে। এখন উদ্বৃত্ত বলেন তো বাড়বে না কমবে, বাড়বে। এই কাজটা খালি একটু মনে রাখবেন, পণ্য যখনই কিনবো উদ্বৃত্তে বাড়বে, কিন্তু উপরে যা ছিল সেটা আগে লিখে নিতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ফিফোতে পণ্য কিনলে আগে উদ্বৃত্তে যা ছিল সেটা আগে লিখবেন। 200 আছে, 10 টাকা দর 2000, এটা আগে যা ছিল সেটা আগে লিখবেন। আর যেটা নতুন কিনছেন সেটা আমরা নিচে লিখবো। কত লিখবো, 250, 8 টাকা দরে 2000। তার মানে এক একটা তারিখ করব, আর এখানে এবার দাগ দিয়ে দিব। পরে কি লেখা আছে ভাই, মাল বিক্রয়, বিক্রয় করলে চলে যাবে, বিক্রয় করলে আগে কোথায় বসাবেন, উদ্বৃত্তে। আর যখনই আপনি বিক্রি করবেন সবার আগে উদ্বৃত্তের ঘরে তাকাবেন যে ওই পরিমাণ পণ্য দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা। যেমন আমি রুটি বিক্রি করছিলাম 15টা, কিন্তু প্রথম প্যাকেট থেকে কি 15টা দিতে পারছিলাম না ভাই, কারণ হচ্ছে কি প্রথম প্যাকেটে 10টা ছিল। আর যদি 8টা বিক্রি করি তাহলে সরাসরি কিন্তু দিতে পারছিলাম। এই জিনিসটুকু মাথায় রাখলে অঙ্ক শেষ। এখন বিক্রয় লেখা আছে কত একক, 220 একক। এখন আমরা এই দিকে তাকাবো, 220 কি প্রথম 220 কি দেওয়ার মতো ক্ষমতা আছে, নাই, কারণ আছে হলো 200। তাহলে আগে কত দিবেন, যেমন আমি রুটি বিক্রি করছিলাম 15টা, তখন আমি 15টা দিতে পারি না, আগে দিচ্ছি তো কয়টা, 10টা। তার মানে এই অঙ্কের 10টা মানে আমার প্রথম প্যাকেটে 10টা ছিল। তাহলে আপনি যখন বিক্রি করতেছেন, বিক্রয় মানে ইস্যু, 220, তার মানে প্রথমটা 220 নাই, তখন আগে কি করবেন, 200 নিবেন, 10 টাকা ধরে 2000, আর এখান থেকে নিবেন আপনি 20, এটা 8 টাকা ধরে 8 দোকানে কত, 160। তাহলে 200 কে আর আছে নাই, এই 250 থেকে 20 চলে গেল, থাকবে কত, 230। 8 টাকা ধরে 0, 3 8 24, 2 8 দুগুণে 16, 2 18। এক একটা তারিখ করবেন আর এভাবে শেষ করে দিবেন। পরে আবার কি লেখা আছে ভাই, মাল করায়, করাই করলে আগে কোথায় বলছি, করাই করলে আগে কোথায় বসাবেন, প্রাপ্তিতে। তাহলে পণ্য করাই করছে কত আছে, পণ্য করাই করছে আপনার 220, 12 টাকা দরে। তাহলে 0, আমরা একটু গুণ করার চেষ্টা করি। $220 × 12, তাহলে 2640 টাকা। 2640 টাকা পণ্য কিনলে আগে প্রাপ্তিতে বসাবো, দেন উদ্বৃত্ততে কি করব, যোগ হবে। আমি কি বলছি, পণ্য কিনলে উদ্বৃত্তে যা ছিল সেটা আগে লিখতে হবে। উদ্বৃত্ত কত ছিল ভাই, উদ্বৃত্ত ছিল 230, 8 টাকা ধরে 1840, আর নতুন করে কিনছি কত, 220, 12 টাকা ধরে 2640। আপনি একটা জিনিস খালি শুধু মাথায় রাখবেন, পণ্য কিনলে উপরে যেটা থাকবে সেটা আগে লিখবেন। উপরে যদি এরকম 3-4টা শাড়িও থাকে, 3-4টা শাড়ি আপনি লিখবেন, লেখার পরে যেটা নতুন করে কিনবেন সেটা নিচে লিখবেন। তাহলে এটা কিনলাম, পরে আবার 15 তারিখে দেখেন, 15 তারিখে আবার পণ্য ক্রয় করছে, তাহলে পণ্য ক্রয় করলে আগে কোথায় বসাবো,
প্রাপ্তি ঘরে পণ্য ক্রয় করছে আবার কত 230 15 টাকা ধরে, তাহলে 230 15 টাকা ধরে, 230 ইন্টু 15 230 গুণন 15 3450 3450। পণ্য কিনলে কি বলছি ভাই, উত্তরে যা ছিল সেটাকে লিখতে হবে। তাহলে যেখানে পণ্য কিনবো, যেমন 15 তারিখে পণ্য কিনছি, 15 তারিখে পণ্য কিনছি, তার 15 তারিখের আগে যেটা আছে তার উপরে দুইটা সারি আছে, দুইটা সারি আগে লিখে নেবেন। আর নতুন করে যা কিনবেন সেটা আমরা নিচে লিখবো 220 12 টাকা ধরে 2640। আর নতুন করে যেটা কিনবো 230 15 টাকা ধরে 3450। এটা আমরা পণ্য কিনলে উপরে যেটা থাকবে সেটাকে লিখবো। নতুন করে যেটা কিনবো মাল ইস্যু, এখন ইস্যু করছে কত 500। এখন আপনি দেখবেন ইস্যু বলতে আপনি তাকাবেন কোথায়, উদ্বৃত্তের ঘরে যে আপনি একবারে 500 দিতে পারবেন কিনা। তাহলে 500 লেখা আছে ভাই, 500 কি দিতে পারবেন না, তার মানে প্রথম দিবেন কত, এখন লিখবেন ইস্যু। এখন আমি যখন পণ্য বিক্রি করছিলাম 15টা, তখন আমি কিন্তু 15টা দিতে পারিনি, কারণ আমার প্রথম প্যাকেটে ছিল 10টা। তাহলে আগে 10টা শেষ করছি, পরের প্যাকেট থেকে 5টা। তাহলে আপনি বিক্রি করতেছেন 500, কিন্তু 500 কি প্রথম প্যাকেটে আছে না, তার মানে আগে প্রথম প্যাকেট থেকে নেবেন 230, আরো দরকার কত, আরো দরকার 270। কিন্তু তারপরের প্যাকেটে দেখেন প্রথম নিচে এইভাবে চিন্তা করবেন, বিক্রি করবেন 500, তাহলে 500 তো প্রথম প্যাকেটে নাই, তাহলে প্রথম প্যাকেটটা আছে কত 230, সেটা নিয়ে আসেন। এখন মনে করেন আরো দরকার কত 270, এখন আপনি দ্বিতীয় প্যাকেটের দিকে তাকাবেন 270 কি আছে, তাও নাই, তার মানে এইটাও নিয়ে আসবেন 220, হয়ে গেল কত 450। আর এখান থেকে নেবেন কত 50। তাহলে প্রথম প্যাকেটের মূল্য ছিল 8 টাকা, পরবর্তীতে 12 টাকা, পরবর্তীতে 15 টাকা। তাহলে 8 টাকা ধরে যদি আমরা এখানে করি, তাহলে আপনার কত আসতেছে, এখানে 1840 আর হচ্ছে 2640 আর হচ্ছে 50 ইন্টু 15, 50 ইন্টু 15, তাহলে 750। এখন আপনি এদিক তাকাবেন 230 কি আছে নাই, 220 কি আছে নাই, 230 থেকে কত নিছেন 50। 230 থেকে যখন আপনি 50 নিবেন, তাহলে থাকবে কত 180, 180 15 টাকা ধরে, তাহলে 180 ইন্টু 15 2700 টাকা, এই 2700 টাকা। এখন আপনি পরে আবার এদিকে তাকাবেন, আবার মাল ঘাটতি, যদি কখনো অঙ্কের মধ্যে ঘাটতি বা বিনিষ্ট লেখা থাকে, কি ভাই ঘাটতি এবং বিনিষ্ট, এই কথাটা আবার মনোযোগ সহকারে শুনি। যদি কখনো অঙ্কের মধ্যে ঘাটতি বা বিনিষ্ট কথাটা লেখা থাকে, তখন আমরা ইস্যুর ঘরে দিব। বা এখানে ঘাটতি কত লেখা আছে, 200 লেখা আছে, একবার ঘাটতি, ঘাটতি লেখা আছে কত, সরি ঘাটতি লেখা আছে 10, আমি ইস্যুতে নেবেন 10 নিব। কয় টাকা ধরে 10 আছে আপনার, এখান থেকে আছে 15 টাকা ধরে 150, এখান থেকে থাকবে 170 15 টাকা ধরে, তার মানে 170 ইন্টু 15 2550, 2550। সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সমাপনীটা, এটা আমরা সব থেকে ইম্পর্টেন্ট টপিক। সময় এখানে কি লেখা আছে, প্রারম্ভিক মাল করাই কত আছে, মাল করাই করলে আগে কোথায় বসাবেন, মাল করাই করলে আগে বসাবেন কোথায়, প্রাপ্তির ঘরে। তাই এখানে লিখবেন করাই, আগে প্রাপ্তির ঘরে বসান। প্রাপ্তির ঘরে মাল করাই করছেন আপনি, হচ্ছিল 400 একক, দর প্রতি 20 টাকা, 800 টাকা। মাল করাই করলে আমি কি বলছি ভাই, উদ্বৃত্তের ঘরে যেটা থাকবে সেটা আগে লিখবেন। তাহলে উদ্বৃত্তের ঘরে কত আছে, 170 আছে, 170 15 টাকা ধরে আপনার, 170 15 টাকা ধরে হচ্ছে আপনার কত 2550। আর নতুন করে কিনছেন 420 টাকা ধরে 8000, তাহলে 420 টাকা ধরে 8000, 420 টাকা ধরে 8000। সব থেকে ইম্পর্টেন্ট, এখন আমরা যদি এই জিনিসটা সব থেকে বেশি আসছে, এই সমাপনী মজুদটা, সমাপনী মজুদ বলতে বোঝানো হয়েছে যে আপনার লাস্টে 250 থাকবে। এখন আপনি এই দিকে তাকাবেন, আপনার এই দিকে 170 আছে আর 400 আছে, কিন্তু রাখতে বলছে কত ভাই, আপনি এই জিনিসটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। আপনাকে রাখতে বলছে হচ্ছে 100, রাখতে বলছে 250, কিন্তু আপনার উদ্বৃত্তের ঘরে প্রথম সারিতে আছে 170, দরপতি আছে 15 টাকা দরে, টাকা আছে কত 2550, এবং দ্বিতীয় লাস্ট পরের সারিতে আছে 400 আছে 20 টাকা দরে 8000। কিন্তু আপনাকে রাখতে বলছে কত 250, এই 250 রেখে বাকি সবগুলো আপনি ইস্যু করে দিবেন। মানে 250 মানে এই 250, এইটাই আপনাদের সব থেকে, যদি কখনো কঠিন আসে লাস্টে এই ব্যাপারটাই খালি মাথা রাখবেন, 250 থাকবে। মনে করেন এখান থেকে 250 রেখে দেন, তো 250 যদি আপনি রেখে দেন, তাহলে এখান থেকে থাকবে কত 150, আর এখান থেকে নেবেন 170। তার মানে আপনি এখন কি করবেন, ঘাটতি নামে আবার লাগবেন, যদি কখনো সমাপনী মজুদ
লাস্টে লেখা থাকে যে সমাপনী মজুদ 250, তাহলে এইটা রেখে বাকিটা ঘাটতি নামে কমাই দিতে হবে। তাহলে প্রথমে ঘাটতি নামে লিখবেন কত, এখানে ঘাটতি নামে লিখবেন প্রথম সারিতে লিখবেন কত 170, কারণ 250 রাখতে হবে। তাহলে এখানে মনে করেন আমার ওইখানে এখানে ঘাটতি নামে লিখলাম, তার প্রথম সারি থেকে নিব কত 170, তাহলে 170 15 টাকা দরে। আর এখান থেকে যদি 250 রাখতে বলছে, তার মানে 250 যদি রাখি তাহলে 150 20 টাকা দরে। তাহলে দেখেন যখন ঘাটতি নামে তো কমাই দিতে হবে, তার মানে এখান থেকে চলে গেল, এটা চলে গেল, আর থাকবে কত 250। এই 250 লাস্ট ব্যালেন্সটা থাকবে। সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো আপনার যদি কখনো সমাপনী মজুদ থাকে, আপনাকে মনে করতে হবে যে এইটাই আমাদের মানে একবার শেষ প্রান্তে, মানে 31 জানুয়ারিতে এই 250 শো করতে হবে, বাকিটা আমাদের কি করতে হবে ঘাটতি নামে কমাই দিতে হবে। এটাই আমাদের আজকেই ফিফোর শেষ। আমরা কালকে ভারযুক্ত গড় পদ্ধতি শিখবো, এটা নিয়ে আমি আবারও কথা বলবো। তা আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।